নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দ্য নিউজ বাংলা স্টুডিও ছেড়ে এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছি যে জায়গাটার খবর আপনারা আমার কাছে প্রতিদিন শোনার জন্য অপেক্ষা করে বসে থাকেন। একেবারে আমাদের এই রাজ্যের যে নির্বাচন কমিশনের দপ্তর, নির্বাচনী আধিকারিকের দপ্তরে রয়েছি এবং আমার সঙ্গে যিনি আছেন তার নামও আপনারা এতদিনে জেনে গেছেন, আমার মুখ থেকে অনেক খবর পেয়েছেন। এই মুহূর্তে স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আমার সঙ্গে আছেন এবং তিনি তার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন আপনাদের জন্য। সুব্রতবাবু, নিউজ বাংলা ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এতদিন আপনারা আমার মুখ থেকে শুনেছেন যে এসআইআর ঠিক কিভাবে হচ্ছে, কি পরিস্থিতিতে হচ্ছে, এবং আজকে একেবারে যিনি স্পেশাল পর্যবেক্ষক রয়েছেন তার মুখ থেকে আপনাদের শোনাবো এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি পর্যায়ে দাঁড়িয়ে আছে। সুব্রতবাবু, আমরা যেহেতু দেখলাম যে 58,20,000 সামথিং যাদের ফর্ম জমা পড়লো না, এরা তো একেবারে আমরা বাদ বলে ধরে নিচ্ছি। এরা এবার যদি কিছু করতে চায়, ভুল হয়েছে, এদিকে কি করতে হবে? এই 58 লক্ষর মধ্যে আছে যেটা আমরা আমাদের টেকনিক্যাল পরিভাষায় বলছি এএসডিডি, অ্যাবসেন্টি, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। ডুপ্লিকেট যারা আছেন, ডুপ্লিকেট অর্থ যে একাধিক জায়গায় তাদের রোলে নাম আছে, তাদের নাম তো বাদ গেছে। যারা মৃত বলে ডিক্লেয়ার্ড হয়েছেন, হয় আত্মীয় স্বজন বলেছেন, নয় পাড়ার লোক বলেছেন, অথবা বিএলও ব্যক্তিগতভাবে জানেন, তারা বাদ গেছেন। আর এছাড়া আছে অ্যাবসেন্টি এবং শিফটেড। আমাদের ধারণা এই ক্যাটাগরির মধ্যে মূলত অ্যাবসেন্টি আর শিফটেড এর ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি আসছেন ইতিমধ্যেই বা আসবেন ভবিষ্যতে, যারা বলবেন যে আমরা ওই সময় অ্যাবসেন্ট ছিলাম, ওই সময় আমরা শহরের বাইরে ছিলাম, মেডিকেল ট্রিটমেন্টে ছিলাম, পড়াশোনা করতে গেছিলাম ইত্যাদি, আমরা সাধারণভাবে থাকি। সেটা যদি বলেন এবং তিনি যদি অ্যাপ্লাই করেন, তারা এটা সমস্তই ফর্ম 6 এ অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন, ফিজিক্যালিও অ্যাপ্লাই করতে পারবেন বিএলওর কাছে ফর্ম 6 দিয়ে এবং ডিক্লারেশন দিয়ে। অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকেশনের সাথে কিছু দলিল লাগবে, কিছু ডকুমেন্ট লাগবে, এবং সেই ডকুমেন্টের ভিত্তিতে এবং হিয়ারিং এর ভিত্তিতে শুনানি হবে। শুনানির ভিত্তিতে তাদের রোলের মধ্যে নেওয়া হবে বা নেওয়া হবে না। এদিকে নিজের উদ্যোগে নির্বাচন কমিশনের কাছে আসতে হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই 58,20,000 আমরা যেটুকু আশা করেছিলাম 2-24 পরগনা সংখ্যাটা হবে, এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার না। কিন্তু কলকাতার এতগুলো বিধানসভা আসন, চৌরঙ্গি, জোনাসাঁকো, মুখ্যমন্ত্রীর নিজের এলাকা ভবানীপুর, ফিরহাদ হাকিমের পোর্ট, এটা অ্যাবসার্ড টাইপের লাগছে না? এত প্রায় 35%। আসলে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হলো যে আমাদের এসআইআর এ আসলে কি হয়, আসলে বিএলওরা বাড়ি বাড়ি যান, তারা ফর্ম ডিস্ট্রিবিউট করার পরে তারা ফর্ম ফিল আপ করেন, ফিল আপ করে জমা দেন। জমা দেওয়া ফর্মটি বিএলও সিস্টেমের মধ্যে, ডেটাবেসের মধ্যে এন্ট্রি করেন। এবার এখানে যেটা শহরাঞ্চলে এবং যে আমাদের গ্রামাঞ্চলে একটা মূল পার্থক্য হলো যে গ্রামাঞ্চলে যে বিএলওরা যারা কাজ করেন, তারা গ্রামের তাদের পাড়ার সবাইকে চেনেন ব্যক্তিগত। সুতরাং কে আছেন, কে নেই, কে মৃত নয়, এটা তারা জানেন, এবং জানেন বলে তারা অনেকটা বেশি অ্যাকিউরেটলি সামারি রিভিশনে এই কারেকশন গুলো করতে থাকেন। আচ্ছা, তাহলে প্রতি বছর সামারি রিভিশনে কিছু নাম বাদ যায়। কিন্তু আরবান এরিয়াতে কি হয়, প্রচুর মানুষ মাইগ্রেট করেন, কেউ কাজের সূত্রে করেন, যারা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন অফিসে আছেন তারা ট্রান্সফার হয়ে যান অন্য জায়গায়, অন্যত্র আরবান এরিয়াতে। অনেক মানুষ লং টার্ম পড়াশোনার জন্য চলে যান অন্য জায়গায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন আপনার পাড়াতে আপনি হয়তো আপনার পাশের বাড়ির ব্যক্তিকেই চেনেন না। আমি অনেক হাউসিং এস্টেট জানি যেখানে একটি ফ্ল্যাটে যিনি আছেন তিনি তার পাশের ফ্ল্যাটের ব্যক্তিকে চেনেন না। সুতরাং এখানে কিন্তু ওই যে সোসাইটির থেকে যে ইনফরমেশনটা আসা দরকার সেই ইনফরমেশন কিন্তু আসে না, যার ফলে অন্য দিকটা যদি দেখি, শহরাঞ্চলের মানুষ তো শিক্ষিত মানুষ, তারা তো জানেন যে আমার এলাকায় একজন বিএলও কাজ করছেন, আমাকে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই জানেন, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সামারি রিভিশনে যে ডিলিশন গুলো হওয়া উচিত, কারণ সে ব্যক্তি এখন আর এখানে থাকেন না বা তিনি মৃত, এই ডিলিশন গুলো হয় না। প্রতি বছর যে সামারি রিভিশন হয় 4 বার করে, তাতে কিন্তু এই জিনিসটা অত ভালোভাবে হয় না যতটা রুরাল এরিয়াতে হয়, গ্রামাঞ্চলে হয়। এটা আমরা অ্যাকচুয়ালি ডেটাতেও দেখেছি। তাই দ্বিতীয় যেটা হচ্ছে যে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে মাইগ্রেশন যতটা, শহরাঞ্চলের মধ্যে ওই টার্নওভারটা অনেক বেশি।
আচ্ছা, মাইগ্রেশনও বেশি। আমার ধারণা এই দুটো কারণে মূলত আমাদের শহরাঞ্চল থেকে ডিলিশন বেশি হয়েছে। কিন্তু তা বলে 35% এটা অ্যাবসার্ড টাইপের লাগছে না? মানে ফিগারটা তো খুবই বেশি নিঃসন্দেহে। আমরা এখন অপেক্ষা করছি ওই যে হিয়ারিং যে স্টেজে কত লোক আবেদন করবেন সেটা দেখার জন্য, কারণ তাতে আমরা একটা আইডিয়া পাবো যে কাজটা আসলে কতটা ভালোভাবে হয়েছে। সুব্রত, পরের স্টেপটা যাচ্ছি। 30 থেকে 31 লাখ হচ্ছে নো ম্যাপিং, মানে যাদেরকে ম্যাপিং করা যায়নি, যাদের নাম 2002-এও নেই, যাদের বাবা মা আত্মীয় স্বজন কারো নেই। এই যে 31 লাখ, এদের সবাইকে তো হিয়ারিং এ ডাকা হবে। এদের সবাইকে হিয়ারিং ডাকা হবে। তো এটাও কি মনে হচ্ছে যে এটা কোনো ভুল হয়েছে বা কিছু হয়েছে? এত বড় অ্যামাউন্টের একটা পাবলিক, 2002 তো অনেক বছর আগেকার ঘটনা, তো প্রায় 23 বছর পৌঁছে গেছে, চলে গেছে। তো এরকম আছে, অনেকে আছে যারা, আর এটা একটা কসমোপলিটান রাজ্য, বিশেষ করে আমাদের আরবান এরিয়া খুবই কসমোপলিটান। কলকাতা বলুন, দুর্গাপুর বলুন, শিলিগুড়ি বলুন, সবই বাইরের রাজ্য থেকে লোকজন যাতায়াত করছেন, আমরাও যাচ্ছি বাইরের রাজ্যে। তো অনেক বেশি টার্নওভার হচ্ছে। সুতরাং এরকম হতেই পারে যে অনেক ভোটার এসছেন পরবর্তীকালে, যারা কখনো এই, যেহেতু ইন্টেন্সিভ রিভিশন হয়নি, তারা নিজের উদ্যোগে নাম জমা দেননি, কিন্তু এখন চাইছেন যে তারা তারা ভোট দিয়েছেন কারণ তারা সামারি রিভিশনে এসছেন, কিন্তু 2002-এ ছিলেন না, সেজন্য পরবর্তীকালে এসছেন, সেজন্য তাদের 2002-এর সাথে কোনো রকম সম্পর্ক নেই, তারা এস্টাবলিশ করতে চান। মানে এমন নয় যে এই 30-31 লাখ যারা নো ম্যাপিং হয়ে আছেন বেশিরভাগ বাদ চলে যাবে, এমন কোনো গল্প নেই? না, সেটা এখনই বলা সম্ভব নয়, এখনই বলা সম্ভব নয়। এর মধ্যে একটা সংখ্যা আছে, সেটাও আমি বলে দিই। একটা সংখ্যা আছে, দেখুন 2002-এর রোলটা ছিল একটা ছবি, একটা পিডিএফ ফাইল, সেটা থেকে সেটাকে ডেটাবেসে কনভার্ট করা হয়েছে। এই ডেটাবেস কনভার্ট করার সময় এটাকে সিএসভি ফাইল বলে। এই কনভার্সনের সময় বাংলা থেকে ইংরেজি ডেটাবেসে কনভার্ট করতে গিয়ে কিছু কিছু জায়গায় এরার হয়েছে, প্রযুক্তিগত এরার। এই এরার হওয়ার ফলে হয়েছে কি, যার বাবার নাম আছে 2002 রোলে, সেই বাবার নামটা কনভার্টেড ফাইলে পাল্টে গেছে। আচ্ছা, যার ফলে 2025-এর রোলে যে নামটা বাবার নাম হিসেবে দেখা যাচ্ছে, সেটার সাথে 2002-এর বাবার নাম মিলছে না। আচ্ছা, সেই জন্য সেটা আনলিঙ্কড হয়ে যাচ্ছে। এটা তো ডেটাবেসে লিঙ্কিং হয়েছে। তো ডেটাবেসে যেহেতু আমরা ম্যানুয়াল ওভাররাইট করেছি, অনেক ক্ষেত্রে যেখানে আমরা বুঝেছি যে এটা সঠিক হয়নি, যেটা আমরা দেখতে পাচ্ছি সঠিক হয়নি, সেখানে আমরা অনেকটা ম্যানুয়ালি কারেক্ট করেছি, আমাদের ডিএমরা করেছেন, কিন্তু সমস্ত ক্ষেত্রে সেটা হয়েছে বলতে পারবো না। এরপরে যেটা দেখছি যে 1,36,37 লাখ যাদেরকে আপনারা হিয়ারিং এ ডাকছেন এই 31 লাখের পরেও, এই সংখ্যাটা কি এরকম থেকে যাবে নাকি কমবে একটু? না, 1,36,00,000 ডাকা হবে কি কম সংখ্যায় ডাকা হবে, এটা আসলে বিশ্লেষণ করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেটাবেসের উপরে। ডেটাবেসে যদি দেখা যায় খুব সাধারণ কিছু ভুলের জন্য এই ডিসক্রিপেন্সিটা হচ্ছে, সেক্ষেত্রে তাদের শুনানিতে ডাকা নাও হতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে হয়তো এনকোয়ারি করে তারপর ইয়ারও একটা সিদ্ধান্ত নেবেন, তাদের ব্যক্তিগতভাবে নাও আসতে হতে পারে, কিন্তু এখনই বলা সম্ভব নয় তাদের আসতে হবে কি হবে না, কেননা এটা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত। তারা ডেটাবেসটা স্টাডি করে সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। আমরা আশা করছি আগামী 1-2 দিনের মধ্যেই আমরা জানতে পারবো যে আসলে কি হচ্ছে। আর এর মধ্যে কিছু আছে, 1,36,00,000 মধ্যে কিছু পাওয়া যাবে যেখানে খুব ফান্ডামেন্টাল বাবার নাম শ্রী কুমার, এসবগুলো মিস হয়ে গেছে বা আছে না, কিছু আছে যেগুলো খুব ফান্ডামেন্টাল ডিফারেন্স বা ফান্ডামেন্টাল ডিসক্রিপেন্সি, যেগুলো যেমন ধরুন কাউকে বাবা দেখানো হয়েছে কিন্তু 6 জনের বেশি প্রয়োজনই দেখানো হয়েছে। আচ্ছা, তো এই বা কারোর বাবার সাথে ছেলের বয়স বা মার সাথে ছেলের বয়স 15 বছরের কম ডিফারেন্স, এটা তো হওয়ার কথা না, 15 বছরের কম ডিফারেন্স হওয়ার কথা না। তো সেই সমস্ত ক্ষেত্রে শুনানি নিশ্চয়ই হবে। তবে এখনই আমি আবারও বলবো যে এখনই বলার মতো জায়গায় আমি সংখ্যাটা, হ্যাঁ, কারণ এটা ইলেকশন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আচ্ছা, একটা কথা বলুন, আপনারা এবার ঠিক করলেন যে সেন্ট্রালি হিয়ারিংটা হবে, তো যদি 1,36,00,000 ছেড়ে দিন, যদি 80-90 লাখ মানুষকে যদি হিয়ারিং এ ডাকা হয় সেন্ট্রালি, মানে সে গ্রামগঞ্জ থেকে লোকজন জেলা সদরে আসবেন, এটা বড় কেওয়াসের সৃষ্টি হবে না? না, আমাদের সেন্ট্রালি মানে আমার মনে হয় না। দেখুন, ইয়ারোরা যেখানে সাধারণভাবে বসেন, যারা অফিস করেন, সেইগুলোই হিয়ারিং সেন্টার হিসেবে হয়তো বিবেচনা করা হবে। এটাও আমি হয়তো বলছি এই জন্য, কারণ এটাও ইলেকশন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে, কিন্তু সিইও অফিস থেকে চেষ্টা হচ্ছে যাতে যতদূর সম্ভব
মানুষের হয়রানিটা যাতে কম হয় সেটার জন্য যতদূর সম্ভব ডিসেন্ট্রালাইজ করে করা, কিন্তু এমন ডিসেন্ট্রালাইজ নয় যেখানে শুনানির মানটা খারাপ হয়ে যেতে পারে, দুর্নীতি হতে পারে। হ্যাঁ, সেরকম নয় আর কি, মানে যাতে দুদিকটা ব্যালেন্স করে আমরা শুনানির পরিবেশটাও ভালো থাকবে, আবার মানুষের হয়রানিও কম হবে, দুটো একসাথে যাতে হয় সেটা দেখে সেইভাবেই করা হবে। এই হিয়ারিং কি সবটাই সিসিটিভি ক্যামেরার সামনে হবে? এটারও কোনো ডিসিশন এখনো হয়নি। আমরা তো যতদূর জানি যে আজ থেকে আমরা হিয়ারিং এর চিঠি দিচ্ছেন, 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। না, হিয়ারিং এর চিঠি আজকে থেকে দেওয়া হচ্ছে না, হিয়ারিং এর চিঠি দেওয়া হবে হিয়ারিং এর শুনানি পর্বে। শুনানিটা ঠিক কিভাবে হবে, নোটিশ কিভাবে কিরকম তৈরি হবে, নোটিশ কাদের কাদের কাছে যাবে, কতদিনের নোটিশে যাবে, এই সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে গেলে তারপরেই নোটিশ ইস্যু। নোটিশ কি বিএলওরাই দেবেন? নোটিশ ইআরওরা দেবেন, ইআরও এবং এইআরওরা দেবেন, কিন্তু নোটিশটা সার্ভ করবেন বিএলও। মানে বাড়িকে যার নামে নোটিশ তাকে গিয়ে সার্ভ করবে নাকি এটা ওই আমরা আগে যেমন দেখলাম যে কোনো পার্টি অফিসে হচ্ছে বা পাড়ার মোড়ে হচ্ছে সেই ধরনের হতে পারে? না, বিএলও তার স্পষ্ট নির্দেশ থাকবে যখন এই যে এসওপি, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যখন ফিক্স করে দেবেন ইলেকশন কমিশন, তাতে নির্দিষ্টভাবে বলা থাকবে যে কিভাবে দেওয়া হবে নোটিশ। আচ্ছা, একটা জিনিস অনেকে বলছেন যে হিয়ারিং এ ডাকা হবে, এবং গত 3-4 মাস আমরা দেখলাম যে এই রাজ্যে যারা শাসন ব্যবস্থা আছেন বা সরকার তরফ থেকে বলা যেতে পারে, ক্যালকাটা মিউনিসিপালিটি বলুন বা বিভিন্ন পুরসভা থেকে জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হলো। এই যে লাস্ট 2 মাস, মানে এসআইআর শুরুর আগে থেকে 1 মাস থেকে বা এই 1 মাস, এই 2 মাস যাদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট দেওয়া হলো, সেগুলো কি স্পেশাল কোনো চেকিং হবে নাকি সার্টিফিকেট হলেই হলো? যাতে ইলেকট্রাল রোল নির্ভুলভাবে করা যায় তার জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা করা দরকার সব পরীক্ষা নিরীক্ষা করা হবে। মানে একজন 50 বছরের লোক এখন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নিতে আসছেন, আমি এটুকুই বলবো যে যা যা পরীক্ষার প্রয়োজন আছে, যে ডকুমেন্টে, সেগুলো সবই করা হবে। একটা পর্যায়ে ফিরে আসছি, যেটা বললাম এই যে ক্যাওসের তৈরি হতে পারে, আমরা যেটা বললাম সেন্ট্রালাইজ হয়তো অতটা হবে না, কিন্তু তাও যেটুকু গ্রামাঞ্চল আপনি অনেক ভালো জানেন, মানে এই বাংলাতে আপনি কয়েক দশক কাজ করেছেন বলা যেতে পারে, এই যে গ্রাম থেকে তো তাদেরকে একটা শহরে আসতে হবে প্রত্যেকটি জিনিসপত্র নিয়ে, মানে কাগজপত্র নিয়ে, প্রচুর পরিমাণে লোক, 1 কোটির মানুষও যদি হয় বুঝতেই পারছেন, একটা ব্লকে খুব বেশি 250-300 মানে বুথ থাকে, প্রচুর সংখ্যাটা দাঁড়াচ্ছে। দেখুন, যারা কোর্টে কেস করেন তারা তো সদরে এসে কেস করতে হয় দিনের পর দিন, আর এটা তো এমন শুনানি নয় যে ঘন্টার পর ঘন্টা ধরে চলবে, আইনজ্ঞ নিয়ে আসতে হবে, এরকম ব্যাপার নয়। দলিল নিয়ে আসবেন, দলিল পরীক্ষা করা হবে, পরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন, সামারি প্রসিডিং। মানুষজন প্রশ্ন তুলতে শুরু করেছে যে যেটা বলা হচ্ছিল যে এত বাংলাদেশি ধরা পড়বে, এত রোহিঙ্গা ধরা পড়বে, কোথায় গেল এগুলো? রোলের মধ্যে যারা আছেন তারা যদি এই দেশের নাগরিক না হয়ে থাকেন, কিন্তু 2025-এর রোলে তারা ছিলেন, কোনো না কোনো ভাবে তারা ছিলেন, তাহলে আমাদের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে তাতে তারা রোলে আসবেন। তিনি পাকিস্তানি হন, বাংলাদেশি হন, আমেরিকান হন, তিনি রোলে চলে আসবেন। এবার যদি কেউ যদি অবজেক্ট করেন এবং তার উপরে যদি এনকোয়ারি হয়, অথবা তিনি অন্য কোনো ভাবে যদি জানা যায় যে কেউ ওই রোলে থাকার যোগ্য নন, তাহলে তার বিরুদ্ধে এনকোয়ারি হবে, এবং এনকোয়ারির পরে যা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া নাম বাদ যাবে, এবং নাম বাদ ছাড়াও যে আইনত যে পদক্ষেপগুলো সেগুলো করা হবে। আচ্ছা, ইলেকশন কমিশন কি এগুলো করতে পারে? মানে এই যে আমাদের রাজ্যে যেমন এই যে সমব্যথী প্রকল্প, মারা গেলে প্রকল্প বা ডেথ যে সার্টিফিকেট যেগুলো রয়েছে, শ্মশানে তো এখন আর ডেথ সার্টিফিকেট ছাড়া পড়ানোর কোনো গল্প নেই। এই সমস্ত ব্যাংকিং এর ক্ষেত্রে, মানে কেউ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট দিয়ে ব্যাংকিং এর অ্যাকাউন্ট বন্ধ করতে হয়, এই সবগুলো কি পরীক্ষার ব্যবস্থা আছে? করছেন কি এগুলো? এগুলো সমস্ত ডেটাবেস লেভেলে করা হয়েছে। আচ্ছা, করা হয়েছে, এবং আমার ধারণা যে মৃত ব্যক্তি কিন্তু মৃত হিসেবে, মানে মৃত ব্যক্তি এখনো রোলে থেকে গেছেন, এই সংখ্যাটা খুব বেশি হবে না। আচ্ছা, যেহেতু অনেক লেভেলে চেকিং হয়েছে, ইনক্লুডিং ডেটাবেস লেভেলে, যেখানে বিভিন্ন ডেটার সোর্সকে কনসাল্ট করা হয়েছে, আমার ধারণা এইরকম সংখ্যা খুব বেশি হবে না। আর আরেকটা জিনিস আছে যে এই যে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এর মধ্যেও তো মানুষ মারা যাচ্ছে, তাদের নাম তো এখনো রোলে আছে। মানে ধরুন কালকে রোল পাবলিশ হয়েছে, কালকে থেকে আজকের মধ্যেও তো কিছু লোক হয়তো মারা গেছেন, তাদের নাম তো থাকছে। সুতরাং এটা সমস্ত নাগরিকদের দায়িত্ব যে তারা যদি জানেন তাদের আত্মীয় স্বজন, বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশীর কেউ মারা গেছেন কিন্তু ড্রাফট রোলে এখনো আছেন, তারা ফর্ম 7-এ আমি আবেদন করবো যে ফর্ম 7-এ তারা আমাদের জানান, তাহলে আমরা সেগুলো পরীক্ষা করে আমরা সেই সব নাম্বার দিয়ে দেবো।
একটা জিনিস নিয়ে মানুষ বলছেন, বিশেষ করে মানুষ বলা ভুল, পলিটিক্যাল পার্টির যারা বিরোধী পলিটিক্যাল পার্টি তারা বলছেন যে ডুপ্লিকেট ভোটার এই সংখ্যাটা যত পরিমাণ হওয়ার কথা ছিল তত পরিমাণ ঠিক হচ্ছে না। মানে এক একজন 3 জায়গায় 4 জায়গায় নাম তুলে রেখে দিয়েছেন, এগুলো ধরা কি সঠিকভাবে ধরা যাচ্ছে? এটা মোস্টলি ধরা গেছে। যদি নামের মধ্যে একটু ভেরিয়েশন থাকে তাহলে সমস্যা হবে, কিন্তু যদি ভেরিয়েশন না থাকে, মানে আমার নাম যদি আমি এক জায়গায় রেজিস্টার করে থাকি সুব্রত কুমার গুপ্ত বলে, আর এক জায়গায় রেজিস্টার করে থাকি সুব্রত গুপ্ত বলে, তাহলে সিস্টেমে ধরা একটু সমস্যা হবে, বিশেষ করে আমি যদি দুটো এপিক ব্যবহার করি, যেটা বেআইনি কমপ্লিটলি। কিন্তু আদারওয়াইজ যদি, যেমন আমি এক জায়গায় ছিলাম, সেখানে আমার নাম রয়ে গেছে, আবার আমি অন্য জায়গায় এসে ভোট দিচ্ছি, কিন্তু ওই আগের জায়গায় নামটা এখনো রয়ে গেছে, সেই সব নামগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। সেক্ষেত্রে কি মানে এই যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করা যেত তাহলে মানুষকে অনেক বেশি সচেতন করা যেত না? এই নিয়ে আমি আরেকটা জিনিস বলবো, যেটা মানুষের তরফ থেকে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন এই রাজ্যের ক্ষেত্রে অনেকটা উদাসীন। কেন বলা হচ্ছে তাও বলছি। মানুষজন যেটা বলছেন যে এই যে প্রথমে যে একজন 4 জন যে আধিকারিককে একেবারে নির্বাচন কমিশনের তরফ থেকে মনোজ পন্থ মুখ্য সচিবকে চিঠি দেওয়া হলো এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করে অ্যাকশন নিতে হবে, সেই 4 জনকে কিন্তু এখনো শাস্তি দেওয়া যায়নি। ফলে মানুষের মনে কিন্তু একটা জিনিস রয়ে গেছে যে ইলেকশন কমিশন কিন্তু উদাসীন, কারণ ওই 4 জনকে এখনো শাস্তি দেওয়া গেল না, তাহলে এখন আর কি হবে? দেখুন, আমাদের এখন যে কাজটা হচ্ছে এসআইআর এর, সেই কাজটার উপর যে যে জায়গায় কোনো গাফিলতি ধরা পড়েছে, কারণ আমরা অনেকগুলো সুযোগ দিয়েছি, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু শোকজ করা হচ্ছে, রিপোর্ট চাওয়া হচ্ছে, শোকজ করা হচ্ছে রিপোর্টের উপর ভিত্তি করে, এবং পুরো ইতিহাস ভূগোল জানিয়ে ইলেকশন কমিশনকে জানানো হচ্ছে। এবার দায়িত্ব ইলেকশন কমিশনের, তারা ঠিক সিদ্ধান্ত নেবেন, তারা নিশ্চয়ই সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। সুতরাং আমি এটা কমেন্ট করতে পারবো না যে আগে যে রিপোর্ট গেছিল সেই রিপোর্টের উপর ইলেকশন কমিশন সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেটা সঠিক না সঠিক নয়। আমি এটুকুই বলতে পারি যে সিইওর দপ্তরের পক্ষ থেকে যা যা নজরে আসবে, এবং সেটা কোনো ক্ষেত্রে বোনাফাইড মিস্টেকও হয়েছে, বোনাফাইড মিস্টেক আমরা কিছু করতে চাই না, কারণ কোনো লোককে শুধু হয়রানি করার লক্ষ্য আমাদের নয়। কিন্তু এটাও ঘটনা যে আমরা প্রথমে 1 সপ্তাহ সময়সীমা বাড়ানো হয়েছে, পরবর্তীকালে বলা হয়েছে যে ড্রাফট পাবলিকেশন এর আগে, অর্থাৎ 16 তারিখের আগে 15 তারিখ অব্দি, 11 থেকে 15 তারিখ আবার সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে, যাতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যারা সদ্ব্যবহার করেছেন তাদের কোনো সমস্যা হওয়া উচিত নয়, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করে থাকেন সেটা ধরা পড়বে, এবং সেটা ধরা পড়লে তাকে তার ফল ভুগতে হবে। মানুষ একটা জিনিস জানতে চাইছেন, এই যে হিয়ারিং এ ডাকা হবে, ধরুন কালকে কেউ একজন চিঠি পেলো, তাকে কি 7 দিন সময় দেওয়া হবে নাকি নির্দিষ্ট একটা ডেটে ডাকা হবে তারপর 7 দিন সময় দেওয়া হবে? না, যে আমি আবারও বলবো, যেহেতু এসওপি আসেনি, আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না যে ঠিক কি হবে, কিন্তু সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে একটা ডেটে ডাকা হবে, সেই ডেটে তিনি কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন, তার কাগজপত্র দেখে পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হিয়ারিং এ যারা আসবে না, যাদেরকে ডাকবেন, যারা আসবে না, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা হবে? যদি কেউ অ্যাপিয়ার করলোই না, হ্যাঁ, তার তো হিয়ারিং এ আসছে মানে কোনো একটা ডিসক্রিপেন্সি আছে, কোনো একটা ভুল আছে, তিনি যদি সেই ভুলটা সঠিক করতে না চান বা সেই এন্ট্রিটা সাপোর্টে যদি তথ্য না দিতে পারেন, তাহলে তো এই ইয়ারোর ক্ষেত্রে আর কোনো অপশন নেই, সেই নাম বাদ যাবে। আচ্ছা, মানে তারা এই 58 লাখের এই তালিকাভুক্ত হয়ে আসবে। হ্যাঁ, একটা অদ্ভুত সমস্যা এসছে, খসড়া ভোটার তালিকা যেটা দেখা যাচ্ছে, এমনি তো আপনি জানেন ভোটার তালিকা নিয়ে নাম নিয়ে প্রচুর মানুষের অভাব অভিযোগ, মানে কোনো রকমই নাম আর ঠিকঠাক আছে না। এই খসড়া ভোটার তালিকা বের হওয়ার পর অনেকে দেখতে পাচ্ছে যাদের নাম সঠিক ছিল তাদের নামে এখন গন্ডগোল শুরু হয়েছে, এবং বিশেষ করে আপনাকে একেবারে উদাহরণ দিয়ে বলতে পারি, যাদের বড় বড় বিশেষ করে সারনেম আছে, টাইটেল বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, রয় চৌধুরী, এগুলো প্রচুর গন্ডগোল দেখা গেছে। এক্ষেত্রে কি আবার তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? এইটা তো এইবারে প্রথমবার আমরা ইলেকশন কমিশন মানে ইলেকট্রনিক ডেটাবেসের উপর ভিত্তি করে কাজটা করছে। আগে কাজটা ম্যানুয়ালি লিখে করা হতো, হাতে লিখে রেজিস্টার ফিল আপ করে তারপর সেটাকে করা হতো, কম্পিউটারাইজ করা হতো বা প্রিন্টে দেওয়া হতো, হয়েছিল 2002-এ। এখন যে কাজটা হচ্ছে তাতে আমি যেটা প্রথমে বলেছিলাম যে ওই ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে বা পুরনো ছবিটাকে ডেটাবেস করতে গিয়ে অনেক এরার হয়েছে। সেটা ঘটনা। এই এরারের একটা বড় অংশ কিন্তু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা এবং তাদের যে টিম, তারা কিন্তু সংশোধন করেছেন,
কিন্তু তারপরেও বেশ কিছু রয়ে গেছে। আমি নিজেই দেখেছি যে কলকাতার কোনো একটা জায়গার পার্টে অনেকের নাম ছিল বাঙালি নাম, সেই নামগুলোর ওই প্রথম পার্টটা মানে নাম পার্টটা সেগুলো সবারই ইয়া হয়ে গেছে। আচ্ছা, এবার যার ফলে যখন এখানে এসছে, যখন আমরা ডেটাটা সিস্টেমে ড্র করেছে, তখন বলছে এটা এই নামের সাথে এখনকার যেটা ফর্মে ফিল আপ করেছে সে নাম মিলছে না। সুতরাং এগুলো আরো পারফেক্ট হবে ভবিষ্যতে মনে হয়। আমরা এর থেকেও শিখবো যে কিভাবে কি আরো করা যায়। আমরা ফিডব্যাক দিচ্ছি ইলেকশন কমিশনকে, কিন্তু আমি অনুরোধ করব যে একটু অসুবিধে হলেও যারা যারা দেখবেন যে খুব মারাত্মক ভুল আছে নামে, তারা কিন্তু ফর্ম 8-এ অ্যাপ্লাই করে দেবেন। এবং ফর্ম 8-এ যদি অ্যাপ্লাই করে দেন ডকুমেন্টের সাথে, এবং সেটা অনলাইনই করা যাবে, বাড়িতে বসেই করা যাবে, ফোন থেকেও করা যেতে পারে, তাহলে কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পার্সোনালি আসতে হবে না। মানুষজন কিন্তু এখন অব্দি যে বাদ দেওয়ার যে সংখ্যাটা রয়েছে, এ রাজ্যের মানুষ কিন্তু খুব একটা খুশি নয়। কারণ তারা এর আগে অনেক রিসার্চ দেখেছে, বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক রিসার্চ দেখেছে, বা এই যে 2011-র পর থেকে এই যে 24 যে বার্থ রেট বা ডেথ রেট দেখা যাচ্ছে, তার তুলনায় ভোটারের সংখ্যা অনেক বেড়েছে, এটা একদম অফিসিয়ালি প্রমাণ হয়ে গেছে। সেক্ষেত্রে কি একেবারে সব ঠিকঠাক হচ্ছে, এটা কোনো বলা যেতে পারে? এই এক্সারসাইজটা তো প্রতিটা পাড়ায় প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে হয়েছে। সেটা এফেক্টিভলি একটা সোশ্যাল অডিটও হয়েছে, কেননা বিএলএদের উপস্থিতিতে একটা মিটিং করেছেন। সেই মিটিং এ তিনি তথ্য দিয়েছেন যে এরা হচ্ছেন মানে অ্যাবসেন্টি, এরা মারা গেছেন ইত্যাদি। সেই লিস্টে আমার মনে হয় যে খুব মারাত্মক গোলমাল হবে না, কিন্তু যেটা হতে পারে যে এই যে যারা ভোটার লিস্টে আছেন, আগে থেকেই আছেন, কিন্তু যাদের থাকার কথা নয় সেরকম যদি থেকে থাকেন, সেই তথ্য যদি উঠে আসতো এই সার্ভের মধ্যে দিয়ে, তাহলে হয়তো আমরা একটা অন্যরকম ছবি হয়তো দেখতে পেতাম। কিন্তু সেটা তো মানে এই এক্সারসাইজের মধ্যে দিয়ে উঠে আসবে না, কারণ তিনি তো একটা রোলে আছেন ইতিমধ্যে। আমি যেটা প্রথমেই বললাম যে রোলে যদি কেউ থাকেন, তাহলে তিনি অটোমেটিক্যালি আমাদের এই সিস্টেমের মধ্যে আসবেন। এবার তিনি যদি বাড়িতে গিয়ে দেখা যায় যে তিনি উপস্থিত নন, তখনই বাদ যাওয়ার প্রশ্ন, অন্য কোনো সিচুয়েশনে নয়। আর অন্য কোনো সিচুয়েশন হচ্ছে একমাত্র কেউ যদি পয়েন্ট আউট করে বা প্রমাণ দেয় যে হ্যাঁ ইনি এখানে থাকার কথা নয়, তাহলে সেরকম কমপ্লেন কিছু কিছু আসছে। আমি যেটা বললাম, এফআরআর থেকেও কিছু মানে রিপোর্ট আসছে, সেগুলোর উপর অ্যাকশন হচ্ছে। একটা জিনিস দেখা যাচ্ছে যে 2002টা যেহেতু মান্যতা ধরা হয়েছে, লাস্টবার এসআইআর হয়েছিল, অনেকের জিনিস আছে যারা হয়তো 2002-এই কোনো রকমের নামটা বাদ চলে গেছে, তাদের নাম 95 আছে, 96 আছে, বা তার পরেও আছে, তাদেরকে তো হিয়ারিং এ ডাকা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি এই নামগুলো কি বাদ যেতে পারে? না, তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে না এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে? যাদের পুরনো অনেকবারে নাম আছে, তার আগে থেকে অনেকবার নাম আছে। না, মানে যারা 2002-এর রোলে নেই, হ্যাঁ 2002-এর রোলে নেই তাদের, কিন্তু তাদের 95-96 নাম আছে, আগে নাম আছে। হ্যাঁ, তারা তো 2002-এর রোলে নেই, কিন্তু 2025-এর রোলে আছে, তাই তো? 2025-এর সেইগুলো হচ্ছে সব আনম্যাপড কেস। আচ্ছা, মানে 2002-এর সাথে কোনো সম্পর্ক এস্টাবলিশ করা যায়। 2002 হচ্ছে আগের বার এসআইআর হয়েছে, তো আগের বার যখন হাউস টু হাউস এনিমারেশন হয়েছে, তখন জানাই থেকে থাকুন দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা, বাবা মা, কারোর সাথে যদি না লিঙ্ক করা যায়, তাহলে সেক্ষেত্রে সে আনম্যাপড, এবং সে যদি আনম্যাপড হয়, সে শুনানিতে তাকে ডাকা হবে, এবং শুনানিতে তিনি ডকুমেন্ট প্রডিউস করলে তিনি অ্যাড হবেন। সম্ভবত লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন, এই জন্য আলাদা করে কোনো সিকিউরিটির ব্যবস্থা করার কথা বলা হয়েছে, কেন্দ্রীয় সিকিউরিটি বা রাজ্যকেও বলা হয়েছে। না, নিরাপত্তার অভাব কেন বোধ করব? আমরা তো কাজ করছি, ঘুরছি, বিভিন্ন জেলায় গেছি, কোনো সমস্যা হয়নি এখন অব্দি। সেখানে আপনি বিক্ষোভের মুখে পড়েছেন, এখানেও যা অবস্থা দেখতে পাচ্ছি প্রতিদিন হয়েছে চলছে। না, এখানে তো একটা ডেমনস্ট্রেশন চলছে অফিসের বাইরে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা ইন্ডিভিজুয়ালি যারা অবজারভাররা কাজ করছেন বা ইলেকশন দপ্তরের অফিসাররা কাজ করছেন, তাদের কোনো রকম অন্য কোনো সমস্যার সমাধান হতে হয়। হ্যাঁ, একটা অফিসের পাশে যদি মানে স্লোগান শাউটিং ইত্যাদি হয়, তাতে কাজের ব্যাঘাত তো নিশ্চয়ই হয়, কিন্তু সেটা আমরা মেনে নিয়েছি, ঠিক আছে হচ্ছে। আমরা এখানে আমাদের কাজের মূল লক্ষ্য হচ্ছে আমাদের কাজটা সুষ্ঠুভাবে তুলে নেওয়া, সেটা আমরা করতে পারছি। আইটিতে যারা কাজ করেন তারা বলছেন যে ইলেকশন কমিশন এই 2025-এ এসেও যেভাবে অ্যাপস বা অন্য কিছু ব্যবহার করতে পারছেন, খুব অপেশাদারের মতন কাজ হচ্ছে। মানে কাদের? আইটি সিস্টেমে যারা কাজ করেন তারা বলছেন যে ইলেকশন দপ্তর মানে অ্যাপস বা অন্য কিছু সাহায্য খুব একটা দিতে পারছে, খুব মানে এই কাজটা পুরোপুরি মানে খুব অপেশাদারের মতন হচ্ছে। মানে সিওর অফিস, সিওর অফিস না, এই এসআইআর গোটা প্রক্রিয়াটার কথা বলছি। এটা তো এই রকম প্রযুক্তি আমরা প্রথমবার ব্যবহার করছি। আমাদের বিএলও যারা আছেন, বিএলও
তারা বেশিরভাগই হচ্ছেন শিক্ষক, স্কুল শিক্ষক, অন্য আছেন, অঙ্গনবাড়ি কর্মী টর্মীও আছেন, কিন্তু এদের মধ্যে অনেকেই কিন্তু খুব বেশি টেক সেভি নয়। আমাদের যে এন্টায়ার সেট আপ, তাদের মধ্যে ডিএম অফিস বাদ দিলে এবং সি অফিস বাদ দিলে বাকি লেয়ার গুলো ততটা টেক সেভি নয়। এবং সেটা এই যে অ্যাপ যেটা তৈরি হচ্ছে, অ্যাপটা একদিক দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, একদিক দিয়ে সেটাকে রোল আউট করা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা কালেকশনের জন্য। তাতেও কিছুটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। এতে অসুবিধা হয়েছে, যে অসুবিধা একেবারে হয়নি তা নয়, কিন্তু আমি বলবো যে এগুলো যে কোনো বড় এক্সারসাইজে এটা হবে। শুভবাবু, থ্যাংক ইউ আমাদের দর্শকদের এতটা সময় দিলেন। ধন্যবাদ। দেখলেন আপনারা, একেবারে যেটা আমরা বলি ঘোড়ার মুখের খবর, অন্য কারোর কথা কোন রকম বিশ্বাস করার কোনো জায়গা নেই। একেবারে সুব্রত গুপ্ত মহাশয় যেটা বললেন, কোন রকম চিন্তার কোনো কারণ নেই। যেই প্ররোচনার দিক বা উস্কানের দিক, এটা একটা এসআইআর ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে, যেটা আমার এবং আপনার প্রত্যেকের কর্তব্য হচ্ছে এই কাজটায় অংশগ্রহণ করা। এই কাজে ভারতে যারা ভারতীয় নাগরিক আসল ভোটার তারা থাকবে, যারা ভারতীয় নাগরিক নন নকল ভোটার ভুয়ো ভোটার তারা থাকবে না। এবং এই প্রসেসটার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে। ফলে এই যে যারা বলছেন আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে, আমার তো ভোটার তালিকায় নাম ছিল, একটা বড় প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে ভারতীয় নাগরিকদেরও কিছু সহ্য করতে হবে, এবং সেই হিসাবে ভারতীয় নাগরিক হিসেবে আপনাকে আমাকেও এই কাজটা সাহায্য করতে হবে নির্বাচন কমিশনকে, যাতে তারা সঠিকভাবে ভোটার তালিকা সংশোধন করতে পারে। দেখতে এখন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।